আমার এই ভিডিওতে আপনাদের স্বাগত। বন্ধুরা, এই মুহূর্তে কিন্তু বিরাট বড় একটি আপডেট উঠে এলো। আপনারা সবাই জানেন, কয়েকদিন আগে অকাল বর্ষণ অর্থাৎ বঙ্গোপসাগর থেকে উৎপন্ন অতি শক্তিশালী ঘূর্ণিঝড় মিগজাউমের ফলে আমাদের বাংলার কিন্তু অনেক কৃষকদের কিন্তু ফসলের ক্ষতি হয়েছে। এমনকি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে আমাদের কৃষিমন্ত্রীও কিন্তু ঘোষণা করে দিয়েছেন যে যাদের কিন্তু ক্রপ ইন্স্যুরেন্স করা আছে ওনারা কিন্তু সবাই ক্ষতিপূরণের টাকা পেতে চলেছেন। আর যাদের কিন্তু এখনো পর্যন্ত ক্রপ ইন্স্যুরেন্স করা নেই তারা কিন্তু অতি শীঘ্রই ক্রপ ইন্স্যুরেন্সটি করে ফেলুন। অর্থাৎ আপনাদের আবেদনপত্রটি ফিল আপ করে খুব শীঘ্রই কিন্তু দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে জমা করুন। কেননা ওই দুয়ারে সরকার কিন্তু 15 ডিসেম্বর থেকে 30 ডিসেম্বর পর্যন্ত চলবে। ওইখানে গিয়েই আপনারা দরখাস্ত করতে পারেন। আপনাদের মধ্যে হয়তো অনেকেই এই শস্য বীমার আবেদনপত্রটি জমাও করে দিয়েছেন। তাছাড়া আপনাদের মধ্যে অনেকের মনে হতে পারে যে শস্য বীমার টাকাটি পাওয়া যাবে কি যাবে না। আপনাদের বলে রাখি বন্ধুরা, মিগজাউমের কারণে অর্থাৎ শীতের শুরুতে যে ঘূর্ণিঝড় হয়েছিল ওই ঘূর্ণিঝড়ের প্রভাবে যদি আপনাদের ফসলের ক্ষতি হয়ে থাকে, আপনারা যদি আবেদন করে থাকেন শস্য বীমা প্রকল্পে বা আপনাদের ক্রপ ইন্স্যুরেন্সটি করা থাকে বা শস্য বীমা আগে থেকে আবেদন করে রেখেছেন, তাহলে কিন্তু আপনারা প্রত্যেককেই ক্ষতিপূরণের টাকাটি পাবেন। তাছাড়া আপনাদের মধ্যে যদি কারোর ফসলের ক্ষতিও না হয়ে থাকে, পরে যদি ওনাদের ফসলের ক্ষতি হয়ে থাকে তাহলে কিন্তু আপনারাও কিন্তু ফসলের ক্ষতিপূরণের টাকাটি পেয়ে যেতে পারেন। আপনারা স্ক্রিনে একটি ফর্ম দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে বাংলা শস্য বীমার নতুন ফর্ম অর্থাৎ 2023-24 নতুন ফর্ম। তো বাজাজ এলিয়ান্স কোম্পানি ইন্স্যুরেন্সটি করে। তো আগে খরিফ মরশুমে রয়েছিল, এবার কিন্তু রবি মরশুমেও এই ইন্স্যুরেন্সটি করছে। তবে বলে রাখি বন্ধুরা, এই ফর্মে কিছু নতুন ফরম্যাট যোগ হয়েছে। তো ভিডিওর মাধ্যমে আপনাদের আস্তে আস্তে সেগুলো জানানোর চেষ্টা করব। বন্ধুরা, আপনারা আগে ফর্মে দেখেছিলেন যে কোনো প্রিমিয়াম নগদে নেওয়া হবে না। এখানে কিন্তু কোনো রকম ভাবে অপশন দেওয়া ছিল না যে কোন কোন ফসলের উপরে প্রিমিয়াম নেওয়া হবে এবং কোন কোন ফসলে প্রিমিয়াম নেওয়া হবে না। তো এখন কিন্তু সেটি একটা নতুন অপশন চলে এসছে। তো বন্ধুরা, আপনাদের আরেকটি কথা যে এই ফর্মটি আপনারা যদি কৃষি দপ্তর থেকে না নেন বা দুয়ারে সরকার থেকে আপনি না নেন, তাহলে আপনি এটাকে পাবেন, ডাউনলোড করবেন কি করে সে ব্যাপারেও কিন্তু আপনাদের এই ভিডিওতে জানাতে চলেছি। এছাড়া বন্ধুরা, এই ফর্মটি আপনি ফিল আপ করবেন কি করে বা আপনি যদি ফিল আপ করেছেন এতে কোনো যদি ভুল তথ্য থেকে থাকে বা আপনারা যদি কোনো কিছু ভুল করেছেন, তাহলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ফর্মটি দেখতে পাচ্ছেন যে বাংলা শস্য বীমা রবি মরশুমে 2023-24। তো বন্ধুরা, এখানে কিছু করার দরকার নেই, সোজাসুজি আপনি কৃষকের নাম যেখানে লেখা আছে ওখানে সোজাসুজি চলে আসবেন। তো কৃষকের নাম প্রথমে লিখবেন, তারপরে তার পাশেই দেখুন পিতা মাতা স্বামী অভিভাবক, অর্থাৎ আপনি কৃষকের যিনি অভিভাবক তার নামটি কিন্তু এখানে লিখবেন। তারপরে দেখুন বয়স লেখা আছে, তারপরে আপনি স্ত্রী না পুরুষ সেটি লিখবেন। তার পাশেই লেখা আছে দেখুন ভোটার কার্ডের এপিক নম্বর, এটা কিন্তু বাধ্যতামূলক আপনাকে দিতে হবে। তারপরে আপনার জাতি লিখতে হবে, সাধারণ নাকি তপশিলি জাতি না তপশিলি উপজাতি না ওবিসি, এটা আপনি সিলেক্ট করে আপনি ওটাতে রাইট চিহ্ন দেবেন। তারপরে মোবাইল নম্বরটি লিখবেন, আধার নম্বরের ঘরে আপনার আধার কার্ডের নম্বরটি অবশ্যই লিখবেন। তারপরে আপনার বসবাসের ঠিকানা, তারপরে আপনার গ্রাম পঞ্চায়েতের নাম লিখবেন, ব্লকের নাম লিখবেন, জেলার নাম লিখবেন। তারপরে দেখুন কেসিসি অর্থাৎ আপনার কিষাণ ক্রেডিট কার্ড আছে কি নেই, হ্যাঁ কি না, তারপর আপনি যাচাই করে আপনার রাইট চিহ্ন দেবেন। তাছাড়া দেখুন বন্ধুরা, কৃষক বন্ধু আইডি অর্থাৎ আপনি যদি একজন কৃষক বন্ধুর সুবিধাভোগী হয়ে থাকেন তাহলে আপনার নিশ্চয়ই একটা আইডি নম্বর আছে, অর্থাৎ আপনার কেভিআইডি যে থাকে ওই আইডি কিন্তু ওখানে বসাতে হবে। এরপরে দেখুন বন্ধুরা, বীমার জন্য প্রস্তাবিত ফসল এবং জমির বিবরণ, ওখানে নিচেই প্রথমে লেখা আছে বাম দিকে দেখুন অধিসূচিত ফসলের নাম, অর্থাৎ আপনি কোন ফসলের উপরে আপনি বীমা করতে চাইছেন। তারপরে আপনার ব্লকের নাম লিখবেন, গ্রাম পঞ্চায়েতের নাম লিখবেন, মৌজার নাম ও জেএল নম্বর লিখবেন, তারপরে খতিয়ান নম্বর লিখবেন, দাগ নম্বর লিখবেন। এখানে কিন্তু আপনি যে সমস্ত তথ্যগুলি দেখছেন ওগুলো কিন্তু আপনার জমির যে পর্চা রয়েছে এই পর্চাতে কিন্তু সব রকমের দেওয়া আছে, আপনারা দেখে দেখেই লিখে দিতে পারেন। এরপরে দেখুন বীমার জন্য প্রস্তাবিত এলাকা, অর্থাৎ আপনি কত পরিমাণ জমির উপরে বীমা করতে চাইছেন। তো এরপরে দেখুন নিজস্ব জমি, ভাড়া নেওয়া চাষি বা আপনার ভাগ চাষি। তো নিজস্ব জমি হলে তো কোনো অসুবিধা নেই, আপনি সমস্ত রকমের তথ্য পেয়ে যেতে পারেন। কিন্তু যদি আপনি ভাড়া নেওয়া চাষি বা ভাগ চাষি হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আপনাকে কিছু এক্সট্রা কাগজপত্র জমা করতে হবে। এই ব্যাপারে কিন্তু আপনাদের ভিডিও শেষে জানাতে চলেছে। এরপরে দেখুন বন্ধুরা, লেখা আছে ফসল রোপণের সম্ভাব্য তারিখ, অর্থাৎ আপনার ফসলটি কত তারিখে রোপণ করেছিলেন বা আপনি রোপণ করতে চলেছেন সেই তারিখটি কিন্তু ওই ঘরে লিখতে হবে।
দিকে এসেই দেখুন বন্ধুরা, ওই ফাঁকা ঘরে কিন্তু আপনি আপনার মোট জমির পরিমাণটিও লিখতে পারেন। এরপরে নিচে দেখুন বন্ধুরা, লেখা আছে যে কৃষকের ব্যাংকের বিবরণ অর্থাৎ আধার সংযুক্তিকৃত ব্যাংক অ্যাকাউন্ট। এগুলো কিন্তু আপনাদের পুরোপুরি ইংরেজিতে লিখতে হবে। আপনারা কিন্তু পাসবই খুললে এর প্রত্যেকটা জিনিসই দেখতে পেয়ে যাবেন। প্রথমেই দেখুন বন্ধুরা, ব্যাংকের পাসবইতে যে আপনার কৃষকের নাম রয়েছে ওই ঘরে কিন্তু আপনাকে ওটা লিখতে হবে। তারপরে দেখুন বন্ধুরা, লেখা আছে ব্যাংকের নাম, তারপরে দেখুন লেখা আছে ব্রাঞ্চের নাম, অ্যাকাউন্ট নম্বর, আইএফসি কোড, লেখা আছে অ্যাকাউন্টের ধরন অর্থাৎ আপনার ব্যাংকের অ্যাকাউন্টে সেভিংস অ্যাকাউন্ট না কারেন্ট অ্যাকাউন্ট। অবশ্যই কিন্তু সেভিংস ব্যাংক অ্যাকাউন্টের লাগে। নিচেই দেখতে পাবেন বন্ধুরা যে কোনো প্রিমিয়াম নগদে নেওয়া হবে না। বাণিজ্যিক ফসল আলু ও আখ শর্ত সাপেক্ষ। এরপর নিচেই দেখুন প্রাপ্তি স্বীকার। তো এই প্রাপ্তি স্বীকারের যে অংশটি ওটা কিন্তু ফর্মটি জমা দেওয়ার পরে আপনাদেরকে দিয়ে দেওয়া হয়, অর্থাৎ এটি হচ্ছে একটি প্রমাণপত্র যে আপনি প্রিমিয়ামটি করেছেন, অর্থাৎ আবেদনপত্রটি আপনি জমা করেছেন। তো দেখুন বন্ধুরা, ওখানে প্রথমে কি লেখা আছে, শ্রী বা শ্রীমতী অর্থাৎ আপনার ওখানে নাম লিখবেন। তারপরে পিতা, স্বামী, অভিভাবক অর্থাৎ আপনার অভিভাবকের ওখানে নাম লিখবেন। অর্থাৎ প্রথমে আপনারা আপনাদের গ্রাম পঞ্চায়েতের নামটি লিখবেন। তারপরে লেখা আছে দেখুন ব্লকের, আপনি কোন ব্লকের আন্ডারে এটি দিচ্ছেন। তারপরে আপনার জেলার নাম লিখবেন। তারপরে দেখুন কত তারিখে আপনি জমা দিচ্ছেন ওই তারিখটি লিখতে হবে। তারপর আপনি কোন ফসলের জন্য এটি করছেন, তারপরে ফসলের জন্য ফসলটির নাম লিখবেন। আপনি ধান না আখ না আলু, কোন ফসলের জন্য এটি আবেদন করছেন আপনি ফসলের নামটি লিখবেন। আপনি কত পরিমাণ জমির জন্য এটি আবেদন করছেন। তারপরে নিচে দেখুন লেখা আছে ঝুঁকির গ্রহণযোগ্যতা, প্রস্তাবপত্র যাচাই সাপেক্ষ। যিনি করছেন তিনি কিন্তু সমস্ত কিছু বুঝে নিয়েই করছেন। তারপরে নিচে লেখা আছে দেখুন আবার শ্রী বা শ্রীমতী অর্থাৎ আপনার এখানে নাম লিখবেন। তারপরে আপনি কোন ব্যাংকের আন্ডারে করছেন ওই ব্যাংকের নামটি লিখবেন। এই ব্যাংকের যদি ব্রাঞ্চ বা শাখা থেকে থাকে বা আপনার যদি ওই ব্যাংক আপনি ওই ব্যাংকের শাখা ব্রাঞ্চে যদি অ্যাকাউন্ট খুলে থাকেন তাহলে ওই নামটিও ওখানে লিখতে হবে। তারপরে দেখুন বন্ধুরা, আপনার যে অ্যাকাউন্ট নম্বরটি আছে ওই অ্যাকাউন্ট নম্বরটি ওখানে লিখতে হবে ডান দিকের ঘরে পুরো। আর শেষেই দেখুন বন্ধুরা, আপনি যে ব্যাংকের অ্যাকাউন্টে আপনি আবেদনপত্রের সঙ্গে জমা দিচ্ছেন ওই ব্যাংকের অ্যাকাউন্ট নম্বরটি কিন্তু ওখানে লিখতে হবে। তারপরে যে বাকি ফাঁকা ঘরগুলি রয়েছে ওগুলো কিন্তু আপনাদের আর পূরণ করতে হবে না। তারপরে দেখুন বন্ধুরা, ওখানে আরেকটি জিনিস রয়েছে যেটি হচ্ছে ওখানে কিন্তু আপনি কি কি নথি জমা করবেন অর্থাৎ আবেদনপত্রের সঙ্গে কোন কোন নথি লাগবে ওখানে কিন্তু সমস্ত কিছু বলা রয়েছে। দেখুন বন্ধুরা, লেখা আছে প্রথমে কৃষকদের দাখিলযোগ্য নথি বাধ্যতামূলক। তো প্রথমে লেখা আছে দেখুন কেওয়াইসি নথি অর্থাৎ ভোটার আইডি কার্ড আবশ্যিক এবং আধার কার্ড আবশ্যিক, পাসবইয়ের কপি সমেত ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, খতিয়ান বা পর্চা, সাম্প্রতিকতম বা পাট্টা বা দলিলের নকল নিজস্ব জমির ক্ষেত্র অর্থাৎ যাদের কিন্তু নিজস্ব জমি রয়েছে ওনাদেরকে কিন্তু এর জেরক্স দিতে হবে। তারপরে দেখুন বন্ধুরা, ভাগ চাষিদের বা নিজের নামে জমি না থাকলে জমিতে চাষের অধিকার সংক্রান্ত শংসাপত্র নির্দিষ্ট ক্রমে গ্রাম পঞ্চায়েত প্রধান কর্তৃক প্রদত্ত ওদের দিতে হবে। অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু আপনাদের গ্রাম পঞ্চায়েতের একটি লিখিত চিঠি লাগবে। সেক্ষেত্রে কিন্তু আপনি যে আবেদনপত্রটি করছেন ওই আবেদনপত্রের সঙ্গে কিন্তু আপনি জমা করবেন। বাকিগুলো আপনাদের প্রয়োজন নেই। এরপরেই দেখুন বন্ধুরা, নিচে লেখা আছে সাক্ষীর সই এবং উল্টো দিকে রয়েছে যিনি কিন্তু আবেদন করছেন তার নামটিও লাগবে। তো আগের ফর্মে কোন প্রিমিয়াম নগদে নেওয়া হবে না সে ব্যাপারে কিন্তু কোনো রকম ভাবে তথ্য দেওয়া ছিল না, কিন্তু এই ফর্মে কিন্তু আলু এবং আখ ছাড়া আর বাকিগুলোতে যে প্রিমিয়াম নেওয়া হবে না সে ব্যাপারে কিন্তু স্পষ্ট বলে দেওয়া আছে। ছাড়া আর কোনো ব্যাপারে সেরকম কোনো পরিবর্তন নেই। বলে রাখি বন্ধুরা, আপনাদের মধ্যে যারা কিন্তু এখনো পর্যন্ত আপনাদের প্রিমিয়ামের আবেদনটি জমা করেননি আপনারা কিন্তু আপনাদের মোবাইলেই ডাউনলোড করতে পারেন, দিয়ে অ্যাপ্লিকেশন করে দুয়ারে সরকার ক্যাম্পে জমা করতে পারেন। এর জন্য কিন্তু আমার দেখবেন ডেসক্রিপশনে একটি লিঙ্ক দেওয়া আছে শস্য বীমা প্রকল্প বলে, ওখানেই আপনি ক্লিক করবেন, দেখবেন আপনাকে একটা পেজে নিয়ে যাবে। ওখানেই ক্লিক করলে দেখবেন এটা কিন্তু শস্য বীমা প্রকল্পের হোম পেজ। ওই রকম কিন্তু অ্যাপ্লিকেশনের ব্যাপারে আগে কোনো অপশন দেওয়া ছিল না, কিন্তু এবারে একটি নতুন অপশন এসছে। দেখবেন বন্ধুরা উপরেই একদম লেখা আছে অ্যাপ্লিকেশন ফর্ম অফ রবি 2023-24। এখানে ক্লিক করলেই কিন্তু আপনাকে ডাউনলোডের অপশন দেখাবে। তো ওখান থেকেই আপনারা ডাউনলোড করে প্রিন্ট আউট বের করে আপনারা ফর্মটি ফিল আপ করে দুয়ারে সরকার ক্যাম্পে আবেদনটি জমা করুন। তো আজকের এইটুকু আপডেট দেওয়ার ছিল।
যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না। ধন্যবাদ।